শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2 পর্ব 3। লিখেছেন ফারজানা মনি। বন্যা বাড়িতে ঢুকতেই খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠা ধরতে হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? না মানে এখানেই। কোথাও যাইনি তো, আমি তো এখানেই ছিলাম আপু। আপু মুখটাকে একটু শক্ত করে বলল, ও, তোর হাতে কি হয়েছে? কই কিছু না তো। দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীরের নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করলো। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল। মনে হয় কাঁচা চিবিয়ে খাবে, কিন্তু এসব কিছু বন্যার অজানাই রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির বলল, আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমেদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি, তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্ত লাল হয়ে গেছে, কিন্তু রাগটা গিলে ফেলল। তারপরে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘমামুনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত 2টায় নিচে কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘমামুনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। ফোনে চার্জ ছিল না। আমি ক্লান্ত, উপরে যাচ্ছি বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতরে ঢুকে দেখল মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুমু ঘুমু চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের কাছে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানার আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? আহিয়ার আব্বু, আপনি এসেছেন। কাল রাতে কত চিন্তায় ছিলাম জানেন? আবির বলল, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবছিলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নেব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে। রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল, রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একই রকম। তাই তখনই ছুটে যাই হাসপাতালে। ব্লাড দিয়ে আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলেবাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দিই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? পর্ব 4। আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ মেঘ তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র 1 রাত বাড়িতে ছিলাম না, চোখের মুখের কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না, এখন তো একটু
বুকে বুকে আসেন, আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দু কদম পিছিয়ে গেল। তারপর মেঘের বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এ জন্মে মিটবে না? মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জনম থাকে তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। মেঘ বলল, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করল না। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দু হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ চমকে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতে পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের দুহাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে যেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বা পাশে চেপে ধরল আর বলল, প্রেয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সেই স্তব্ধ, নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামল।